ভাইয়া, তুমি কারোর ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না। খুশবু ভাইয়ের উপরে অসন্তুষ্ট হয়ে কথাটা বললে। রিদান বলে, ভালোবাসা অন্যায় না, কিন্তু না জেনে ডিভোর্সি একজনকে ভালোবাসা অন্যায়। বন্যা প্লেটের দিকে তাকিয়ে পরোটায় খুঁটতে খুঁটতে বলে, আমি যদি বলি আপনি ডিভোর্সি জেনেই আমি আপনাকে ভালোবেসেছি, আর আজকে সবটা জানার পরেও আমি আপনাকেই ভালোবাসি। রিদান একটা বিরক্তিকর শ্বাস ফেলে বলে, তুমি এতটাও ছোট না যে আমাকে বোঝাতে হবে। যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে। ভুলে যেও না, আমি তোমার ছাড়। তোমার আমার দুজনের কাছেই বিষয়টা একেবারেই অস্বস্তিকর। এসব নিয়ে আর না ভেবে নিজের স্টাডিতে ফোকাস করো। হ্যাঁ, আপনি তো আমার স্যার। আইদি স্যারও তো আমার স্যার। শুধু আমার না, খুশবুরও তো স্যার। তাহলে আপনার কলিগ টিচার, তার স্টুডেন্ট, মানে আপনার বোনের রুমে কি করছিল? বন্যার এহেন কথা শুনে আইদ খুক খুক করে কেসে ওঠে। খুশবু অতি ব্যস্ত হয়ে পিঠে হাত বোলাতে বোলাতে মাথায় ফু দিতে থাকে। আহা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। দেখেছেন, স্টুডেন্টকে বিয়ে করলে কতটা কেয়ারিং বউ পাওয়া যায়। বন্যার এহেন কথায় খুশবু লজ্জা পেয়ে আইদের পিঠ থেকে হাতটা সরিয়ে নিয়ে চুপচাপ বসে পড়ে। নিজেকে নিয়ে খুশবুর এমন ব্যস্ত হয়ে ওঠা দেখে আইদও খুব অবাক হয়ে যায়। রিদান রেগে বলে, খুশবু, এই ফালতু মেয়েকে আমি যেন আর বাসায় না দেখি। ফ্রেন্ড তোর ভার্সিটিতে, খেজুরে আলাপ বা যা করার ভার্সিটিতে করে নিবি। অসভ্য মেয়ে একটা। আজকে আপনার বাসায় আসছি, এই জন্য এইভাবে ইনসাল্ট করছেন তো? অথচ একদিন আসবে যেদিন আমি এই বাসায় না থাকলে আপনার ঘুমই হবে না। বন্যা মনে মনে বলে একের পর এক 5টা পরোটা খেয়ে ফেলে। এমনকি মাঝারি সাইজের এক বাটি ভর্তি মাটন খেয়ে ফেলে। 3 জোড়া চোখ যে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে, ওর সেই দিকে কোনো খেয়ালই নেই। আর একটা পরোটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেখে, আর একটাও নেই। এই খাবার জন্য জোর করে বসিয়ে আবার সবার এত এত কথা শুনছিস? দোস্ত, তুই ঠিকই আছিস তো? তোকে ভূত পেত অ্যাটাক করলো নাকি? খুশবুর কথা শুনেও বন্যা কিছুই বলল না, মুখ অফ করে বসে আছে। বন্যা, আর ইউ ওকে? আইদ কথাটা বলার সাথে সাথেই বন্যা দৌড়ে বেসিং এর সামনে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। খুশবু ছুটে গিয়ে ওকে ধরে। মেয়েটা বমি করতে করতে কান্না করছে। বমি শেষে ক্লান্ত হয়ে বন্যার গায়ে শরীরটা এলিয়ে দেয়। খুশবুর চেয়ে বন্যা লম্বা চওড়া নাদুস নুদুস, স্বাস্থ্যের অধিকারী। এই জন্য খুশবু ওকে ধরে রাখতেই পারছে না। রিদানকে বের হতে যেতে দেখে আইদ এসে ধরে। আইদের সাহায্যে খুশবু বন্যাকে ওর রুমে এনে শুইয়ে দেয়। বন্যা কিছুক্ষণ শুয়ে থেকে ওর পাশে বসা খুশবুর দিকে একবার তাকিয়ে আবারও সোফায় বসা আইদের দিকে তাকিয়ে খুশবুকে বলে ওঠে, নামে মাত্র বেস্ট ফ্রেন্ড, তোর বিষয়ে আমার আর কি কি অজানা আছে রে। আইদি স্যারের গাড়িতে আমি তোকে এর আগে দুবার দেখেছি। আমি তো ভেবেছিলাম আইদি স্যারের সাথে তোর কিছু একটা চলছে, বাট জল গড়িয়ে যে এত দূর চলে গেছে বুঝতেই পারিনি। রিক্সাওয়ালা মামারে বললি তুই বিবাহিত, অথচ আমাকে বলিসনি। রিক্সাওয়ালা মামা জিজ্ঞেস করেছিল তাই বলেছিলাম, তুই তো আর জিজ্ঞাসা করিসনি। খুশবুর ভাবলেশহীন কথায় বন্যা ক্লান্ত মুখে শান্ত স্বরে অভিমান নিয়ে বলে, জিজ্ঞেস করিনি, এই জন্য আমার সোনার ভাগিদারও হলাম না, ঠিক আছে? ভালো ভালো, খুব ভালো। তা আমার আর তোর বিষয়ে আর কি কি অজানা আছে শুনি। বন্যা, আমার বিষয়ে একমাত্র তুই সব জানিস। আর বিয়েটা হুটহাট হয়ে গেছে। আমাকে একটু বোঝার চেষ্টা কর, আমি নিজে কোন পরিস্থিতির মাঝে। খুশবু এইটুকু বলে পেছনে ঘুরে আইদকে অন্যদিকে তাকাতে দেখে চুপ হয়ে যায়। আইদ এইদিকেই তাকিয়েছিল, আর খুশবু ওর সামনে এইসব বলতেছিল। এই জন্য খুশবুরও বিষয়টা খারাপ লাগে। বন্যা ওদের দিকে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে বলে, এটা না হয় বুঝলাম, বাট তোর ভাইয়ের বিষয়টা? আমার কি জনে জনে মাইকিং করে বলতে হবে এটা আমার ভাই? নাকি তুই কখনো আমার ভাই সম্বন্ধে কিছু আক্স করেছিস? তুই তো সবসময় তোর রিদান স্যারকে নিয়েই পড়ে থাকতি। লাস্ট কথাটা খুশবু হেসে বললে বন্যা গাল ফুলিয়ে বসে ওঠে। থাকবো না তোর বাসায়। দুই ভাই বোন মিলে আমাকে যা নয় তাই বলে অপমান করে যাচ্ছিস। কেন রে, চলে যাবি কেন? আমার ভাবি হবি না? আমি কিন্তু রাজি আছি,
ভাইয়াকে মানা। বন্যা, আমার মনে হয় তোমার এই বিষয়ে ভাববার আগে তোমার ফ্যামিলি মেম্বারদের মনোভাব সম্পর্কে ভাবা উচিত। তারা কি এটা মেনে নেবে তুমি বলো? তাছাড়া রিদান ভাই এই বিষয়ে উৎসাহিত না। পরে যদি তোমাদের বাড়াবাড়িতে উনি কোনোভাবে রাজি হয়েও যায়, তখন কি তুমি কোনোভাবে তোমার ফ্যামিলিকে রাজি করাতে পারবে? এটা অনেকটাই কঠিন হবে। তাই আমার মনে হয় তোমাদের দুজনেরই এইসব বিষয় নিয়ে একটু হলেও ভাবা উচিত। আইদের কথা শুনে খুশবু ভাবে, ঠিকই তো, ওর ফ্যামিলি কি এমন একটা ছেলের সাথে বিয়ে দেবে যার আগে একটা বউ ছিল? বন্যাও ভাবনায় পড়ে যায়। এই কথা তো ওর এতদিনেও মাথায় আসেনি। বন্যা জানে ওর ভাইকে ম্যানেজ করা খুব একটা সহজ হবে না। আইদ বাসায় যাবার জন্য উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ওয়ালেটটা পকেটে পুরে গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হয়ে যেতে লাগলে বন্যাও চলে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে খুশবুকে বলে বের হয়ে যেতে লাগলে আহিদ বলে, চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, আমিও বাসায় যাচ্ছি। ধন্যবাদ স্যার, এখান থেকে বেশি দূরে না, আমি একাই চলে যেতে পারবো। আমি পৌঁছে দিলে কি প্রবলেম? না মানে স্যার, ভাইয়া বাসায় আছে, আবার উল্টাপাল্টা কিছু ভাবতে পারে। কিছু মনে করবেন না স্যার, আমার ভাইয়া এইসব দিক দিয়ে একটু বেশি কঠোর। বন্যার কথা শুনে আইদের হাসি পেয়ে যায়। যে মেয়েটি সামান্য একটা বিষয় নিয়ে এতটা ঘাবড়ে যাচ্ছে, সে আবার ডিভোর্সি ছেলেকে ভালোবাসার মতো দুঃসাহস কি করে দেখায়? কখনোই ফ্যামিলির সাথে মোকাবেলা করতে পারবে না। আইদ এসব ভেবে বন্যাকে বলে, আমাকে দেখে কিছুই ভাববে না, বরং খুশিই হবে। আইদের কথাটা বুঝতে না পেরেই বন্যা ওর দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। খুশবু কথাটার কোনো আগা মাথা বুঝতে পারছে না। বন্যাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আইদ খুশবুর দিকে তাকিয়ে আসছি বলে ওখান থেকে বের হয়ে যায়। আইদ যে আর একবারও না বলে এইভাবে চলে যাবে ওরা ভাবতেও পারেনি। রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। আইদ ফিরে এসে কথাটা বললে খুশবু না বুঝে ওর দিকেই তাকিয়ে থাকে। তোমাকে অনেক দিন ধরে একজন তার বাসায় নিয়ে যেতে বলছে, নিয়ে যায় নাই, এই জন্য কিছুদিন ধরে আমার সাথে কথাই বলছে না। খুশবুর খুব জানতে ইচ্ছে হচ্ছিল কে সে, বাট আইদের সাথে অত ফ্রি না হওয়ায় জিজ্ঞাসা করার সাহস হয়ে ওঠে না। বন্যার সামনে ধমক খেয়ে আর মান সম্মান খোঁচাতে চায় না, এই জন্য চুপচাপ আলমারির দিকে এগিয়ে যায়। বন্যা চলে যেতে লাগলে আইদ বলে, তুমিও আমাদের সাথে যাচ্ছ, আর কোনো কথা শুনতে চায় না, গট ইট? আইদের ধমকে বলা কথা শুনে বন্যাও আর কথা বাড়ায় না, কিন্তু ও বুঝতে পারছে ওরা বেড়াতে যাবে, তার মাঝে ও গিয়ে কি করবে? খুশবু একটা ব্ল্যাক থ্রি পিস নিয়ে ওয়াশরুমে যেতে লাগলে আইদের কথা শুনে থেমে যায়। আমরা নিশ্চয়ই শোক দিবসের সমাবেশ পালন করছি না? আইদের কথা শুনে বন্যা ফিক করে হেসে ফেলে, আর খুশবু নিজের হাতে ধরে রাখা থ্রি পিসটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সরাসরি বললেই তো হতো ব্ল্যাক পরো না, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে? খুশবু আবারও আলমারির কাছে গেল। বন্যা বলে, স্যার, বাসায় কিছুক্ষণ আগে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, এক্ষুনি আবার খুশবুর বেড়াতে যাওয়াটা কেমন দেখায় না? না মানে আঙ্কেল আন্টি আর রিদান স্যারের তো মন খারাপ। বন্যার কথা শুনে খুশবু হাতের মিষ্টি কালারের গোল চুড়িদারটা বের করে দাঁড়িয়ে পড়ে। সত্যি তো, ও এত কিছু ভেবে দেখেনি। খুশবু আইদের দিকে তাকালে আইদ ওর দৃষ্টি বুঝতে পেরে কিছুক্ষণ ভেবে বলে, তুমি রেডি হয়ে আসো, আমি বাইরে আছি। খুশবু একটা দীর্ঘশ্বাস ফেলে জামাটা চেঞ্জ করে সব সময়ের মতো করে হালকা সেজে নেয়। চুলগুলো বেনি করতে লাগলে বন্যা ছেড়ে দিতে বলে, তোকে খোলা চুলেই অনেক সুন্দর লাগে। খুশবু আর কথা না বাড়িয়ে বন্যাকে নিয়ে বের হওয়ার সময় আইদের টেক্সট আসে, ও নিচে ওয়েট করছে। লিফটের নিচে আসতে আসতে বন্যা খুশবুকে বলে, তোদের মাঝে আমি গিয়ে কি করব বলতো? এই স্যারকে দেখেই আনরোম্যান্টিক মনে হয়। রোমান্টিক হলে কেউ বউকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় উটকো ঝামেলা হিসাবে বইয়ের বান্ধবীকে সাথে নেয় বল? খুশবু কিছু বলছে না, এই জন্য বন্যা আবারও বলে, তোদের বিয়েটা হলো কবে? আমি তো কিছুই জানি না। খুশবু বন্যাকে বিয়ের ঘটনাটা বললে বন্যা বলে, দোস্ত, তুই এখনো এই বিয়েটা মানতে পারিসনি তাই না? এই জন্য কখনো আমাকেও এই বিষয়ে কিছুই বলিস নাই? আচ্ছা, স্যার কি তোকে মানিয়ে নেওয়ার মতো টাইম দেছে?
বন্যার প্রশ্নের জবাবের আগেই লিফট থেমে যায়। এই জন্য খুশবু ওর কথাটা এড়িয়ে যেতেই তাড়াতাড়ি করে নেমে হাঁটা শুরু করে। পার্কিং প্লটে আইদ গাড়ির সামনে রিদানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা ভাবে এমনই কথা বলেছে। আইদ ড্রাইভিং সিটে বসলে খুশবু ফ্রন্ট সিটে বসে পড়ে। বন্যাকে ব্যাক সিটে বসার পর পাশে রিদানকে বসতে দেখে হতভম্ব হয়ে তাকায়। ওকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রিদানও বিরক্ত হয়ে বলে, বোন, তুই কষ্ট করে একটু পিছনে বসবি? ভাইয়া, তুমি আমাদের সাথে যাবে? খুশবু খুশি হয়ে কথাটা বলে পেছনে এসে বসে। রিদান সামনে বসলে আইদ গাড়ি স্টার্ট দেয়। বন্যা মুখ ভেংসি দিয়ে মনে মনে ভাবে, আমার পাশে বসলে মনে হয় ক্ষয়ে যেত, তো প্রথমে বসলি কেন? কেমন লোক রে বাবা! এমনি নির্লজ্জের মতো বোন জামাইয়ের সাথে ড্যাং ড্যাং করে ঘুরতে যাচ্ছে, আবার বোনকে জামাইয়ের পাশ থেকে তুলে দিল। সে যাই হোক, তাও তো ওই মুডি লোকটার সাথে কিছুক্ষণ একসাথে থাকতে পারবো তো। এই ভেবে বন্যা খুশি হয়ে যায়। বন্যা নিজের মতো করে খুশবুর সাথে বকবক করতে লাগলে, যদিও কথাটা বন্যাই বেশি বলছে আর খুশবু শুধু হু হা টানে। গাড়ির সামনের গ্লাসের চোখ যেতেই খুশবু হতভম্ব হয়ে যায়। আইদ ওর দিকেই তাকিয়েছিল। ওকে তাকাতে দেখেই চোখটা নামিয়ে নিয়ে রিদানের সাথে ভার্সিটির বিষয়ে কথা বলতে থাকে। গাড়িটা কিছুক্ষণের মাঝে থেমে গেলে বন্যা বাইরে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। এরই মাঝে অবশ্য আইদ একবার গাড়ি থেকে নেমে বেশ কিছু জিনিসপত্র কিনেছে। ফল মিষ্টির সাথে বাচ্চাদের জিনিসপত্র বেশি দেখে খুশবু ধারণা করে ওর বোনের বাসায় হয়তো যাবে। নিজেদের সাদা রঙের মাঝারি সাইজের ডুপ্লেক্স বাড়িটার সামনে গাড়ি থামাতে দেখে বন্যা মনে মনে খুবই অপমানিত বোধ করে। ওকে এইভাবে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে অপমান করেছে। বন্যা এইসব ভেবে যেচে আর অপমানিত হতে না চেয়ে গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু একবারও ভেবে দেখলো না আইদ ভাষাটা চিনল কিভাবে। এই মেয়েটার কি কমন সেন্স কোনোটাই চেনা নেই, জানা নেই, এইভাবে হুটহাট বাড়ির ভেতরে ঢুকে গেল। রিদান গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে কথাটা বললে খুশবু বলে, ভাইয়া, এটা তো ওর বাসা। রিদান নিজেও অবাক হয়। আইদ তো ওকে বলেছে ওর বোনের বাসায় যাবে, ওর বোন ওকেও সাথে নিয়ে যেতে বলেছে। কথাটা অবশ্য আইদ এমনি বলেছে যাতে করে রিদান না করতে পারে। তবে বলেনি এমন না। খুশবুর ফ্যামিলির সবাইকে বেশ কয়েকদিন ধরেই যেতে বলছে, কিন্তু রিদানের মাথায় ঘুরপাক খাচ্ছে এখানে নেমে দাঁড়ালো কেন। আইদ কাউকে ফোন দিচ্ছে, এই জন্য কিছু জিজ্ঞাসা করতেও পারছে না। ফোন রাখতেই বাসার ভেতর থেকে আদিবাকে দৌড়ে বের হয়ে আসতে দেখে রিদান খুশবু দুজনেই অবাক হয়ে যায়। আদিবা খুশি হয়ে এক ছুটে ভাইয়াকে জড়িয়ে ধরে বলে, ভাই, আমি অনেক সারপ্রাইজ হয়েছি। আইদ বোনের বাচ্চা মতে মুচকি হেসে বলে, ছাড় তো, নিধির মতো বাচ্চামি করছিস যে। আর তোর ননদ তো আমাদেরকে রেখেই চলে গেল। আদিবা আইদকে ছেড়ে অবাক হয়ে বলে, বন্যা তো ওর ফ্রেন্ডের বাসায় গিয়েছিল, মাত্রই বাসায় ঢুকতে দেখলাম। তুই ওকে কোথায় দেখলি? সে অনেক কাহিনী, আপাতত ভেতরে নিয়ে যাবি নাকি বাইরেই দাঁড় করিয়ে রাখবি? আদিবা রিদান আর খুশবুর দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে যায়। রিদানের সাথে কুশলাদি বিনিময় করে খুশবুর হাতটা ধরে ভেতরে নিয়ে যায়। লিভিং রুমে সোফায় বসার পর আইদ এদিকে ওদিকে তাকাচ্ছে। এই জন্য আদিবা বলে, প্রথমবার বোনের বাড়ি আসলে এমনই হয়, তাও যে চিনতে পারছিস এটাই অনেক। ভাইকে ছাড়া বিয়ে করে নিলে এমনই হয়। ও তোর বাবা মা বিয়ে দিয়েছিল, আমি কি একা করেছিলাম এভাবে বলছিস আমাকে? আর তোকে আসতে বললেও তুই আসিসনি। এর আগে দেশে আসলেও এখানে আসার মতো পরিস্থিতি ছিল না। আর আমি নিজেও তো ওই বাসায় ছিলাম। এবার আসার পরেও তোকে আসতে কম বলিনি, তুই বিভিন্ন অজুহাত দেখিয়ে আসিসনি। অবশেষে এতদিন পর যে তোর পায়ের ধুলোয় আমার বাড়িতে পড়েছে, এই হচ্ছে আমার পরম সৌভাগ্য। হয়েছে আপু, থাম। তোর প্রতি পরমেশ্বর স্বামীকে যে দেখছি না, সে কোথায়? হঠাৎ করে বিজনেসের কাজে ঢাকার বাইরে যেতে হলো। ভালোই হয়েছে। তুই কি কোনো কারণে তোর ভাইয়ের উপরে চটে আছিস বাবু? আমি বেশ কয়েকদিন খেয়াল করছি তুই ওর কথা শুনলে উল্টাপাল্টা বলিস।
চটে থাকবো যে না? তোর বরের কথা শুনে রাগের মাথায় আমি যা করেছি, নিজের ব্যক্তিত্বের কাছে নিজেই ছোট হয়ে গেছি। সব দোষ তোর বরের। সেদিন অমন একটা কথা কেন বলতে গেল সে? কি ভাবছিস বাবু? আমি মাহিদ না, আইদ। নিজের ভাবনার মাঝেই কথাটা বলে ফেলে চমকে বোনের দিকে তাকায়। মাহিদকে আদিবা সবসময় বাবু বলতো, আইদকে কখনো সেভাবে বলে না। বোনের ছলছল দৃষ্টি দেখে আইদ পরক্ষণেই পাশে বসা খুশবুর দিকে তাকিয়ে ওর নত দৃষ্টি দেখে, নয়তো নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। আদিবার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে দেখে আইদ বলে, কান্নাকাটি শুরু করলে? কিন্তু আমি এক্ষুনি চলে যাব। বাসায় আম্মু প্রায় কান্না করে, আবার এখানে তুইও শুরু করছিস? আমার কি কষ্ট হয় না? আইদ লাস্ট কথাটা আস্তে করে বললে আদিবা ভাইয়ের কাঁধে হাত রেখে পাশে বসে। আইদ বোনকে এক হাতে আগলে নিয়ে বলে, তুই এখনো আগের মতোই অলসই আছিস। রান্না করা লাগবে এই জন্য আগেই কেঁদে কেটে শোধ দিতে চাচ্ছিস। শোন, যতই রান্না করিস আর যতই কান্না করিস, লাভ নেই। তোর বাসায় আসি না, এই জন্য কান্নাকাটি করছিস। আজকে আর আমি না খেয়ে উঠছি না, ওকে? আদিবার সাথে সাথে কান্নাকাটি ভুলে এক ছুটে কিচেনে যেতে লাগলে আইদ বলে, আমার মাম কোথায়? কোনো সাড়া শব্দ নেই? ঘুম আসছে নাকি? তোর মাম ওর ফুপিকে আসতে দেখে তার রুমে ঢুকেছে। সকালে ঘুম থেকে উঠে ফুপিকে না দেখে মুখ ফুলিয়েছিল। খুশবু তোমাকে কিন্তু না দেখেই আমার ননদ হিংসে করা শুরু করেছে। ওর ছোট আম্মাজান ফুপির কাছে সব সময় তার মিষ্টি মামুনির গল্প করেই যায়। দেখার পরে আরো হিংসা করবে না, ঠিক আছে? আইদের কথা শুনে রিদান খুশবু দুজনেই মুখ টিপে হাসে। আদিবা সেই দিকে কোনো খেয়ালই নেই। ও বন্যার নাম ধরে দুইবার উচ্চস্বরে ডেকে কিচেনে চলে যায়। ভাই বোনের ইমোশনাল বিহেভ দেখে রিদান আগেই বিষয়টা বুঝতে পেরেছে। ওর মাকে একদিন বলতে শুনেছিল আইদের এক ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। বন্যা নিধির হাত ধরে নিচে আসতেই ওদেরকে দেখে, এভাবে আয়েশ করে বসে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। নিধি খুশবুকে দেখে মামুনি বলে দৌড়ে এসে খুশবুর কোলে উঠে বসে ওকে জড়িয়ে ধরে। বন্যার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আইদ বলে, কি ভাবছো? আমরা কিন্তু মোটেও তোমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে এখানে আসেনি। এ কথা শুনে বন্যার সাথে সাথে হৃদয়ের অস্বস্তি বোধ করে। আদিবা নাস্তার ট্রেটা নিয়ে আসতে আসতেই কথাটা শুনে বলে, ভাই, বন্যা তোর স্টুডেন্ট আর তুই ওর সাথে এই ধরনের মজা করছিস? ভাই, বন্যা তোর স্টুডেন্ট আর তুই ওর সাথে এই ধরনের মজা করছিস? আপু, বিয়ানের সাথে তো মজা করাই যায়, তাই না? বন্যার চোখ ঘুরিয়ে আইদ আর আদিবার দিকে তাকিয়ে একে একে সব মিলিয়ে আদিবাকে বলে, ভাবি, তুমি তো একবারও বলনি আইদ স্যার তোমার ভাই। বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। আইদ তো জানতো, তোমার ভাইয়া তো ওকে প্রথম দিনেই তোমার কথা বলে দিয়েছে। এখন বুঝতে পারছি স্যার কেন ওই দিন আমাকে এক গাদা চকলেট কিনে দিয়ে বলল বাসার বাচ্চাটাকে দিয়ে দিও। আমি তো তখনও বিষয়টা বুঝতে পারিনি। আমি আবার তুমি উল্টাপাল্টা ভাববে ভেবে কত কষ্ট করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বললাম। বন্যার কথা শুনে আদিবা হেসে ফেলে। বন্যা আইদকে বলে, বিয়ান সাহেব, বিয়ানের সাথে দেখা হবার আগেই বিয়ে করে নিলেন আমাকে? ভাবি, তোমার ভাইটা তো এত কিউট জানলে, তোমার আর কষ্ট করে বাইরে মেয়ে দেখা লাগতো না, আমি তার গলায় ঝুলে পড়তাম। বন্যা রিদানের দিকে তাকিয়ে কথাটা বলে যা খুশবু আইদ দুজনেরই চোখে পড়ে। রিদান মনে মনে বন্যাকে বেহায়া উপাধি দিয়ে যাচ্ছে। আদিবা বলে, বন্যা, তুমি আমার ভাইয়ের বউয়ের সামনে এইসব বলে আবার আমার ভাইয়ের সংসার ভাঙা শুরু করার আগেই ভেঙে দিলে। বন্যা আদিবার গলা জড়িয়ে ধরে খুশবুর দিকে তাকিয়ে বলে, ও নো ভাবি, আগে বলবে না? এটা তোমার ভাইয়ের বউ, হাউ সুইট, একেবারে মেড ফর ইচ আদার। আসসালামু আলাইকুম ভাবি। বন্যা এমন নাটক দেখে খুশবু রেগে উঠে দাঁড়ায়, দূর হ আমার চোখের সামনে থেকে বেয়াদ্দপ মহিলা। আমি আন্টিদের সাথে দেখা করে আসি, চল, আমিও যাচ্ছি। আদিবার এইদিকে হতভম্ব দৃষ্টি দেখে আইদ বলে, ওরা বেস্ট ফ্রেন্ড আর আজকে বন্যা ওর বাসাতেই গিয়েছিল।
আদিবার কাছে বিষয়টা অজানা ছিল। খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়ে আদিবা ওদেরকে নাস্তা করতে বলে কিচেনে চলে যায়। আইদ আর রিদান টুকটাক কথা বলতে বলতে খেতে থাকে। বন্যার মা বেশি হাঁটাহাঁটি করতে পারে না, বলতে গেলে সবসময়ই বেডেই থাকে। অনেক দিন পর খুশবুকে দেখে অনেক খুশি হয়। ওকে পাশে বসিয়ে ভালো মন্দ কথা বলার মাঝে বন্যা উঠে বলে, আম্মা জান, খুশবু কিন্তু মোটেও আমার ফ্রেন্ড হিসাবে তোমাকে দেখতে আসেনি। আজকে ও আসছে ভাবির ভাইয়ের বউ হিসাবে। বন্যার মা প্রথমে সবটা বুঝতে না পারলেও বন্যা সবটা বুঝিয়ে বলে। উনি আফসোস করে বলেন, মাহিদ বাবার এইভাবে অকাল মৃত্যু আমরা কেউই মানতে পারিনি। ভাগ্যের কি পরিহাস, ওর বড় ভাইয়ের সাথে তোমার বিয়ে লেখা ছিল। মাহিদ বাবার জন্য তোমাকে কতটা ভেঙে পড়তে দেখেছি, কতটা পাগলের মতো কান্নাকাটি করেছো তুমি। এত ভালোবাসা পেয়েও ছেলেটার ভাগ্য এমন হবে কে জানতো। সেদিন তো মাহিদ তোমার সাথে ছিল না, তাই না? জীবনের শেষ মুহূর্তটা তোমার সাথেই ছিল, তোমাকে সত্যিই অনেক ভালোবাসতো। আন্টি, আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। সেদিন যদি মাহিদ আমার জন্য আইসক্রিম আনতে না যেত, তাহলে কখনোই এমন কিছু হতো না। আমার জন্যই ও। খুশবু কান্নায় ভেঙে পড়লে বন্যার মা মাথায় হাত রেখে বলে, সবটাই ভাগ্য মা, তুমি কষ্ট পেও না। ছেলেটার মৃত্যু এভাবেই লেখা ছিল। মাহিদের মৃত্যুর দিন বন্যা খুশবুকে হসপিটাল থেকে নিজের বাসায় এনে ওর মাকে সবটা খুলে বলে। মায়ের হেফাজতে খুশবুকে রেখে মাহিদকে শেষ বিদায় দেখতে যায়। কিছু সময় ভাবির কাছে থাকার পর মা অসুস্থ ভেবে ওর ভাই ওকে বাসায় পাঠিয়ে দেয়। সেদিনকে আবার বন্যার মা হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে যায়। যাবার ইচ্ছা থাকলেও তিনি মাহিদের শেষ বিদায়ে ওর মায়ের পাশে দাঁড়াতে পারেননি। বন্যার মা দরজার সামনে আইতকে দেখে মাহিদ বলতেই বন্যার সাথে খুশবুও সেই দিকে তাকায়। আইদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও সবটাই শুনতে পেয়েছে। বন্যার মা আইতকে কখনো দেখেনি, এই জন্য মাহিদ বলে ফেলে। পরেক্ষণে মনে হয় আদিবার মা তো কথায় কথায় বেশ কয়েকদিন বলেছেন ওনার দুই ছেলে টুইন না হবা সত্ত্বেও দেখতে প্রায় একই রকম। ওদেরকে বাইরে কেউই দেখলে খুব সহজে আলাদা করতে পারে না। আইত বন্যার মায়ের সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে এসে এইসব শুনে থমকে দাঁড়িয়ে যায়। ওর নিজেরও জানা ছিল না ওর ভাইয়ের শেষ পরিণতির সম্পর্কে, কারণ বলার মানুষটাই তো আর নেই বা ছিল না। আইদ নিজেকে স্বাভাবিক করে ভেতরে এসে বন্যার মাকে উদ্দেশ্য করে সালাম দিয়ে ওনার সাথে কুশলাদি বিনিময় করে। এইদিকে আইদের সাথে আদিবাও পেছনে এসে সবটা শুনে ভেতরে যাওয়ার আর শক্তি পায় না, এখানে থেকেই ঘরে চলে যায়। কিন্তু ওর মন বারবার বলছে যে মেয়েটার সাথে থেকে ওর এক ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই মেয়েটা ওর আরেক ভাইয়ের জন্য অলক্ষণে হবে না তো? না না, এইসব কি ভাবছি? এ তো এতে তো ওর কোনো দোষ ছিল না। আমার ভাইয়ের মৃত্যুটাই ওভাবে লেখা ছিল। আদিবা এইসব ভেবে নিজেকে অনেক বুঝিয়ে রান্নার দিকে মনোযোগ দেয়, কিন্তু মনে মনে ভাবছে আইদ এইসব শুনে কিভাবে রিয়াক্ট করবে। ও কি মেনে নিতে পারবে ছোট ভাইয়ের ভালোবাসার মানুষটি বর্তমানে ওর বিবাহিত বউ? আইদ এইসব শুনে ফেলেছে ভেবে বন্যা আর ওর মা কিছুটা ভয়ে ছিল, কিন্তু আইদের স্বাভাবিক বিহেভ দেখে ওর ভয়টা কেটে যায়। ওরা ভাবছে শুনলেও হয়তো সবটা না শোনায় কিছু বুঝতে পারেনি, কিন্তু ওরা তো জানে না আইদ সবটা শুনতে পেয়েছে, এমনকি বুঝতেও পেরেছে। আইদকে দেখে খুশবু অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে। বন্যা ওর ভাবিকে হেল্প করার উদ্দেশ্যে নিচে চলে আসে। রিদান একা আছে, এই জন্য আইদও টুকটাক কথা বলে নিচে চলে আসে। আদিবাকে কাজের মেয়েটা হেল্প করছে, এই জন্য আদিবা বন্যাকে ওদের সাথে গল্প করতে পাঠিয়ে দেয়। বন্যা রিদানকে গম্ভীর মুখে ফোনে স্ক্রল করতে দেখে বলে, বেআই সাহেব, চলেন আমাদের বাসার ছাদটা ঘুরে দেখাই। বন্যার এমন ডাক শুনে রিদান মনে মনে বিরক্ত হয়, তারপরও ওর কথায় পাত্তা না দিয়ে ফোনে মনোযোগ দেয়। বন্যা রিদানের কোনো রেসপন্স না পেয়ে ওখানেই চুপচাপ বসে থাকে। আইদ নিচে আসতে গিয়ে বন্যার কথাটা শুনে ঘুরে যায়। দোতলায় আসতেই খুশবু এসে ঠাস করে ওর বুকের সাথে বাড়ি খায়।
খুশবুর সাথে সাথে সরে গিয়ে আইদের দিকে না তাকিয়েই বলে, সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে। কথাটা বলেই আইদি চলে যেতে গিয়ে ঘুরে এসে বলে, সাথে যাবে? খুশবুর থেকে উত্তর না পেয়ে আইদ নিজেই যাবার জন্য পা বাড়ায়, কিন্তু এদিকে ওদিকে তাকিয়ে কোন দিকে ছাদের সিঁড়ি বুঝতে পারছে না। এইদিকে আমার সাথে আসেন। তুমি আগে বন্যাদের বাসায় আসছো, তবে আপু আর নিধিকে দেখে চিনতে পারছিলে না? আমি ওইভাবে কখনো বন্যাদের বাসায় আসি নাই। 2 বছর আগে যে কারণ বশত বেশ কয়েকদিন এখানে ছিলাম, সেই কারণেই আদিবা আপু তার ভাইয়া আর আপনাদের বাসায় ছিল। ভাইয়া মাঝে 2-1 দিন বাসায় আসলেও আমি কখনো সামনাসামনি দেখিনি। শুনেছিলাম ওর ভাই ভাবি ভাবির বাসায় আছে, কিন্তু কেন আছে অত কিছু মাথায় ছিল না। এখন মনে হচ্ছে বন্যা আর আন্টি সবটা আগেই বুঝতে পেরে আমার থেকে লুকিয়েছিল। খুশবু বেশ কিছুক্ষণ ধরে বসে শোয়ে কথাগুলো বললে আইদও ওর নত মুখের দিকে এক নজর তাকিয়ে বলে, নিধিকে আগে কখনো দেখেছিলে না? না। আর নিধিকে বন্যা সবসময় ছোট আম্মাজান বলেই আমার সামনে সম্বোধন করত, তাই ওকে দেখেও এমন কিছু আইডিয়া করছিলাম না। কথাগুলো বলতে বলতেই ওরা ছাদে চলে আসছে। দুজনে বেশ কিছুক্ষণ নীরব। খুশবু আইদের মুখের দিকে তাকিয়ে নীরবতা ভেঙে বলে, মাহিদের মৃত্যুর জন্য আপনার কোনোভাবে আমাকে দায়ী মনে হয় না? না। আইদের সাথে সাথে ছোট করে একটা উত্তর দিলে খুশবুও আর কিছু বলার সাহস পায় না। বেশ কিছুক্ষণ নীরব থেকে আইদ বলে, মাহিদ তোমার কথা আমাকে বলেছিল। আপনি আমাকে কিভাবে চিনলেন? খুশবু একটু ইতস্থ করে প্রশ্নটা করলে আইদ কি বলবে ভেবে না পেয়ে এদিকে ওদিকে তাকিয়ে ছাদের দরজার কাছে বন্যা আর রিদানকে আসতে দেখে হাঁপ ছেড়ে বাসে। বন্যা ওখান থেকেই ওদের দেখে চেঁচিয়ে ওঠে, হাউ রোমান্টিক জিজু! আমার বেস্টি রে ছাদে এসে এই রোদের মাঝে রৌদ্রবিলাস করছেন। শীত চলে আসায় ছাদে ছিটে ফোটাও রোদ নেই। তার উপরে বন্যা ইচ্ছে করে কথাটা বলে। বন্যার এহেন কথায় রিদান প্রচন্ড বিরক্ত হয়। এই মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই, কোথায় কি কথা বলতে হয় কিছুই জানে না। আদিবার কথায় আর না কথা বলতে পেরে রিদান বন্যা ছাদের সাথে আসে। আদিবা ভাবছিল রিদান বসে বসে বোর হচ্ছিল, তাই বন্যার সাথে ছাদ ঘুরতে দেখতে বলে, আর বন্যা তো ভাবির কথায় আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন মোক্ষম সুযোগ পেয়ে যায়। ভাবির কথায় তাল মিলিয়ে তা লুফে নেয়। আইদ অবাক হয়ে বলে, জিজু? বেস্টির দিক থেকে জিজু, আর ভাবির দিক থেকে বিআই, ভার্সিটির দিক থেকে স্যার, আর রিদান স্যারের দিক থেকে। রিদানের রাগী দৃষ্টি দেখে বন্যা ওখানেই থেমে যায়। রিদান আর আইদ কথা বলতে বলতে ছাদের অন্যদিকে চলে যায়। বন্যা খুশবুর কাছে এগিয়ে এসে বলে, আইদ স্যার মাহিদ ভাইয়ার ভাই, তুই জানতি না? চেহারা আর নাম দেখে সন্দেহ হয়েছিল। মাহিদ একদিন বলেছিল ওর ভাই পড়াশোনার জন্য দেশের বাহিরে অবস্থান করছে, আর ইনিও তো দেশের বাহির থেকে পড়ে আসছে। সবটা মিলিয়ে সন্দেহ হয়েছিল, বাট ততটাও জানার প্রতি আগ্রহ পায়নি। আর মাহিদ ওনার বিষয়ে কিছু বললে ভাইয়া বলে সম্বোধন করত, কিন্তু ওরা যে টুইন এটা কখনো বলেনি। দূর পাগলি, ওরা টুইন হবে কেন? মানে ওরা টুইন না হলে এত মিল কিভাবে? ভাবির মুখে শুনেছি ওনার 2 ভাই বোন টুইন না হলেও যে কেউ দেখে টুইন উপাধি দিতে বাধ্য হবে এদেরকে, ওদের চেহারায় এতটাই মিল। কিন্তু মাহিদ ভাইয়া যতটা প্রাণবন্ত হাসি খুশি খোলামেলা ভাবে নিজেকে প্রেজেন্ট করত, আইদি স্যার ততটাই গম্ভীর স্বল্পভাষী প্রকৃতির। কিন্তু বয়সের ফারাক থাকা সত্ত্বেও 2 ভাইয়ের এমন মিল নাকি খুব কমই দেখা যায়। ওদের এতটাই মিল ছিল, তাও 1-2 বছরের না, ভাবির 3 ভাই বোন নাকি 4-4 বছরের করে বয়সের গ্যাপ আছে। হ্যাঁ, 4 বছরের! কিন্তু উনি যেভাবে আদিবা আপুর সাথে কথা বলল, আমি তো পিঠে পিঠি এদেরকে 1 বছরের পার্থক্য বলে মনে করেছি। হ্যাঁ রে, হ্যাঁ, ভাবি আইদ স্যারের 4 বছরের বড়, আর আইদ স্যার মাহিদ ভাইয়ার 4 বছরের বড়। খুশবু অবাক হয়ে তাকালে বন্যা একটু হেসে বলে, বিশ্বাস না হলে স্যারকে জিজ্ঞাসা করে দেখিস। আরে পাগলি, মাহিদ ভাইয়া তখন এমবিবিএস ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল,
আর আইদি স্যার তার অনেক আগে দেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে পিএইচডি করতে বিদেশে পাড়ি দিয়েছিল। এতেও তো বোঝা যায় যে এদের এজ ডিফারেন্সটা। আইদি স্যার চলে যাওয়ার পরপরই ভাইয়া ভাবির বিয়ে হয়। তাই তো আমি আইদি স্যারকে দেখে চিনতে পারিনি, আর মাহিদ ভাইকে তো আমি সেভাবে কখনো দেখিনি, কারণ মেডিকেলের স্টুডেন্ট হিসাবে উনি লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত থেকেছে। আর যা দুই একবার ওদের বাসায় গেছি বা উনি যখন আমাদের বাসায় আসছে, তখন কোইন্সিডেন্টালি আমাদের দেখা হয়নি। খুশবু সবটা বুঝতে পেরে আর কিছুই বলে না। এমন একজনের সাথে ওর জীবনটা জড়িয়ে গেছে যেখান থেকে ও কখনোই নিজের অতীতটা ভুলতে পারবে না, আর খুশবু ভুলতে চায়ও না। থাক না, মাহিদ ওর জীবনের কিছু সুন্দর মুহূর্ত হয়ে। কিন্তু খুশবু কি পারবে মাহিদের কথা মতো ওর ঠোঁটের কোণের এক চিলতে হাসি ফুটিয়ে রাখতে? কহই, চেষ্টা করলেও তো মাহিদের কথা ভেবে ও হাসি খুশি থাকতে পারে না, বরং মাহিদের কথা মনে পড়লেই কান্না পায়। তাই তো আইদের মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। ওর মুখের দিকে তাকালেই নিজেকে আরো বেশি অসহায় মনে হয়। ইচ্ছে জাগে ওই মুখটাকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু যখনই মনে হয় মানুষটা ভিন্ন, তখনই কষ্টে বুকটা ফেটে যায়। আদিবার ওখানে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরপরই ওরা বের হয়ে আসে। আইদি খুশবু আর রিদানকে বাসার সামনে ড্রপ করে দিয়ে চলে আসে। রিদান বাসায় যেতে বললেও যায় না। বাসায় এসে খুশবু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ওর বাবা খোরশেদ তালুকদারকে বেডের উপরে দেখে খুশবু একটু অবাকই হয়, কারণ ওর বাবা কখনো এইভাবে রুমে আসে না। বাবাকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে খুশবু নিঃশব্দে বাবার পাশে গিয়ে বসে। খোরশেদ তালুকদার মেয়ের নীরবতা দেখে মেয়ের মাথায় হাত রেখে বলেন, আব্বুর উপরে খুব অভিমান আম্মু? আমার ছেলে মেয়ে কারোর মনই আমি বোঝার চেষ্টা করি নাই। আজকে বাবা হিসাবে নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে। আব্বু, এভাবে বলো না, আমার খুব খারাপ লাগছে। তোমাদের কষ্ট দিয়ে আমি কোনো কথা বলতে চাইনি, কিন্তু কি করব বলো? এই কথাগুলো বলতে না পেরেও মনের মধ্যে কুড়ে কুড়ে খেত। যা হবার হয়ে গেছে আব্বু, এখন আর এইটা নিয়ে আম্মুর সাথে কোনো অশান্তি করো না। আমি চাই আম্মু নিজের ভুলটা বুঝতে পারুক। এবার আম্মু নিজের ভুলটা বুঝতে পারলেই হলো। আমি শুধু তোমার ভাইয়ের সাথে অন্যায় করি নাই, তোমার সাথেও অন্যায় করে ফেলেছি। তোমাকে এভাবে হুটহাট বিয়ে দেওয়া আমার ঠিক হয়নি। তোমার কোনো মতামত না নিয়ে প্রয়োজন মনে করেছিলাম না আমি তখন। কি করব বলো? রিদানের ওই ঘটনার জন্য তোমাকে নিয়েও ভীষণ ভয় হতো। চুপ করো আব্বু, এত গিলটি ফিল করো না। আমার নিজেকে অপরাধী লাগছে। তুমি চিন্তা করো না, ওদের সাথে কথা হয়েছিল, তোমার সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম শেষ হলেই উঠিয়ে দেব। এই নিয়ে ওরা আর অমত করছিল না। এখন তো তোমার থার্ড ইয়ারের ক্লাসও শুরু হয়ে গেছে। আমি আইদ বাবার সাথে কথা বলবো। তোমার অনার্স শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকবে। দরকার হলে আইদের সাথে পার্সোনালি কথা বলবো আমি। খুশবু বাবার কথার পৃষ্ঠে কিছুই বলে না। খোরশেদ তালুকদার মেয়ের সাথে টুকটাক কথা বলে মেয়েকে ঘুমাতে বলে চলে যায়। বাবা চলে যেতেই খুশবু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে মাত্র 8টা বেজে 5 মিনিট। খুশবু বুক সেলফ থেকে একটা বই নিতে গিয়ে মাহিদের দেওয়া চিরকুটটার কথা মনে হয়। খুশবু আবারও সব বই তছনছ করে খুঁজেও চিরকুটটা না পেয়ে কেঁদে ফেলে। আজকে আইদের সাথে এতটা সময় একসাথে থেকে মাহিদের কথা ভীষণ মনে পড়েছে। কখনো কি ভেবেছিল যে মানুষটিকে সবটা দিয়ে ভালোবেসেছিল, ভাগ্যের নির্মম পরিহাসে তার বড় ভাইয়ের বউ হবে? বিষয়টা জানার পর থেকে খুশবুর আরো বেশি অকওয়ার্ড ফিল হচ্ছে। পরের দিন ভার্সিটিতে আইদের ক্লাসের জায়গায় অন্য একটা টিচারকে দেখে খুশবু অবাক হয়। এর চেয়ে বেশি অবাক হয় যখন ক্লাস টিচারের মুখে শুনে আইদি স্যার অসুস্থ, তার পরিবর্তে আজকের ক্লাসটা আমি নেব। খুশবুর মাথায় চট করেই হানা দেয়, কি হয়েছে ওনার? উনি তো কাল সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথেই ছিল, বন্যাটাও আজকে আসেনি। খুশবুর আর ক্লাসেই মন বসছে না। খুশবু ক্লাস না করে বের হয়ে আসে। খুশবু আইদকে কল দিতে পারে না, এই জন্য ওর মাকে কল দেয়। উনি কলটা রিসিভ করতে খুশবু বিনয়ের সহিত সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মু। আম্মু বলে ফেলে খুশবু নিজেই থমকে যায়। ওপাশে উৎফুল্ল কণ্ঠস্বরে সালামের প্রতি উত্তর ভেসে আসে। খুশবু নিজেকে
ফোন দিয়ে তাও আম্মু বলে সম্বোধন করায় আইদের মা ভীষণ খুশি হন। খুশবু তাকে কেমন আছে জিজ্ঞাসা করলে তিনি তার প্রতি উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, রাত থেকে ছেলেটার ভীষণ জ্বর। আমার খুব ভয় লাগছে মা। এই ছেলের কিছু হলে আমি কি নিয়ে থাকবো? এক ছেলেকে তো হারিয়ে। আর কিছু বলার আগেই আইদের আম্মু বলে ডেকে ওঠেলে উনি থেমে যান। উনি ছেলের পাশেই ছিলেন। আমি ঠিক আছি আম্মু। আইদ আস্তে করে কথাটা বলে খুশবুও শুনতে পায়। খুশবু আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। মেহরিন পারভিন হ্যালো হ্যালো বলে ফোনটা কেটে গেছে বলে। খুশবু যে ইচ্ছে করেই ফোনটা কেটে দিয়েছে বুঝতে পেরে আইদ নিজের শুকিয়ে যাওয়া ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এই জন্য আইদ মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু একটু পানি দিবে? মেহরিন পারভিন ছেলেকে পানি খাইয়ে দিয়ে ছেলের মাথায় হাত বুলাতে থাকেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে আইদ নিজের সাথে ঘটে যাওয়া নিজের জীবনের কিছু সমীকরণ মেলাতে থাকে। মাহিদের মৃত্যুর সময় আইদ আমেরিকাতে ছিল। প্রাণপ্রিয় ছোট ভাইটার মৃত্যুতে আইদ আসতে পারেনি, কারণ তাকে সেই সময় জানানো হয়েছিল ততক্ষণে মাহিদের জানাজা হয়ে গিয়েছে। আগে জানিয়েই বা কি করত? চাইলেই তো সাথে সাথে আসতে পারতো না। আইদ বাসায় আসে আরো 3 মাস পরে, 1 মাসের জন্য। কারণ আইদ পিএইচডি করার পাশাপাশি ওখানেই একটা ভার্সিটিতে পার্ট টাইম লেকচারার হিসাবে ছিল। আর ওই পিএইচডি শেষ হতেই এখনো বছর খানেক লাগবে। কিন্তু বাসায় আসার পর যে ওর মা এমন কিছু আবদার করবে, তাও একটা মুহূর্ত যা আইদ মন থেকে সমর্থন করতে পারছিল না। এক ছেলেকে হারিয়ে মেহেরিন পারভিন মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যান। ছোট ছেলের প্রতি যে ছিল তার অগাধ ভালোবাসা, আর মাহিদ ছেলেটাই এমন ছিল যে কেউ ওকে ভালোবাসতে বাধ্য হবে। মেহরিন পারভিন অসুস্থ হয়ে গেলে ডক্টর ওনাকে মানসিক চাপ মুক্ত রেখে সবসময় হাসি খুশি রাখতে বলতেন। মায়ের মানসিক অবস্থার কথা ভেবে আইদ মায়ের কথা আর দ্বিমত করেনি। মা তার জন্য মেয়ে পছন্দ করেছেন এবং আমেরিকা যাওয়ার আগেই তিনি বিয়ের কাজটা সেরে রাখতে চান। এক ছেলেকে হারিয়ে তার আরেক ছেলেকে হারানোর চিন্তা মনে বাসা বাঁধে। ছেলেটা এত ভালো ক্যারিয়ার ছেড়ে যদি আর কখনো তার কাছে ফিরে না আসে, তখন কি নিয়ে বাঁচবেন তিনি? এইসব ভেবে উনি তার এক দুঃসম্পর্কের বোনের মেয়ের সাথে আইদের বিয়ে ঠিক করেন। মেয়েটাকে তার ভীষণ পছন্দ। ভীষণ মিষ্টি দেখতে, তার ছেলের সাথে খুব মানাবেও। মায়ের শরীরটাও খুব একটা ভালো না, বিধায় আইদ চেয়েও আর অমত করতে পারে না। এই জন্য ছোটখাটো আয়োজনে বিয়েটি সেরে ফেলতে বলে। কারণ ছোট ছেলে মারা যাওয়ার 3 মাস পেরোতেই বড় ছেলেকে বিয়ে দেওয়ার বিষয়টা এমনিতেই দৃষ্টিকটু দেখায়। আর সেখানে লোক সমাজ বলেও তো একটা কথা আছে। আইদের বাসা থেকে তেমন আয়োজন না হলেও মেয়ের বাবা তার একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখেনি। একটা মাত্র মেয়ে, তার জামাইটাও তো পাচ্ছেন মন মতো। বিয়ের আসরে আত্মীয় স্বজনের বাড়িময় মৌ মৌ করছিল। কিন্তু বিয়ের দিন মেয়েটি পালিয়ে গেল ভরা আসরে। আইদ তখন অপমান সহ্য করতে না পেরে বাবা মায়ের উপরে এক প্রকার অভিমান করেই আবারও আমেরিকায় পাড়ি জমায়। পরবর্তীতে আইদের পড়াশোনার পাঠ চুকিয়ে গেলে আর মা বোনের কান্নাকাটিতে দেশে ফিরে আসে। বাসায় আসার পর সবটাই ঠিকঠাক চলছিল, কিন্তু ভার্সিটিতে জয়েন করার দিনই মায়ের জেদের কাছে পরাজিত হয়ে আর মায়ের শরীরের অবস্থার কথা চিন্তা করে আইদ পাত্রী দেখতে যায়। কিন্তু ওখানে গিয়ে বিয়ের কনফার্ম হয়ে যাওয়ার পরই দুলাভাইয়ের মুখে জানতে পারে ওর সাথেই বিয়ের দিন পালিয়ে যাওয়া সেই সারিকা অন্য কারোর সাথে পালিয়ে যায়নি। খুশবুর ভাই রিদানকেই পালিয়ে বিয়ে করেছিল। আর আইদের বাবা নাকি এই বিষয়ে জানার পরও বিয়েটা ঠিক করেছেন, কারণ তার কাছে আগের কোনো ঘটনাই ম্যাটার করে না। ওনার কাছে খুশবুকেই ওনার ছেলের যোগ্য বউ বলে মনে হয়েছে। আইদ এসব জানে যখন, তখন আর ওর হাতে কিছুই করার থাকে না। বাবা মায়ের দিকে তাকিয়ে ও দেখে তারা ভীষণ খুশি। তাদের হাসি খুশি মুখের দিকে তাকিয়ে বিয়েটা করে নেয়। কিন্তু সেই দিনের সেই ভরা আসরে অপমান ভুলতে পেরেছিল না আইদ। রিদানের ওপর এক নীরব রাগ সেই দিন প্রকাশ পায় খুশবুর মাধ্যমে। সারিকা নামের মেয়েটাকে ভালোবাসা তো দূর, আইদ দেখেও ছিল না। কিন্তু বিয়ের দিনে ভরা আত্মীয় স্বজনের মাঝে সেই অপমানের রেশ ধরেই
আইদ রাগের মাথায় খুশবুর সাথে অমন একটা অন্যায় করে ফেলে। রাত 10টার দিকে ফোনের তীব্র শব্দে আইদের ঘুমটা ভেঙে যায়। জ্বরের উত্তাপও অনেকটাই কমে গেছে। আইদ ফোনটা হাতে নিয়ে অপ্রত্যাশিত একজনের ফোন দেখে অধর কোণে হাসি ফুটে ওঠে। ফোনটা রিসিভ হবার পর দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে নীরবতা ভেঙে প্রথমে আইদ নিজেই বলে ওঠে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার জ্বর কমেছে? চিকন মিষ্টি স্বরের জবাবে আইদ আস্তে করে বলে। পরেক্ষণেই বলার মতো ওপাশের ব্যক্তিটা কিছুই খুঁজে পায় না। আইদ খুশবুর নীরবতা দেখে মনে মনে একটু হাসে। পরেক্ষণেই বলে, ভার্সিটিতে গিয়েছিলে? হুম। আপনার ক্লাসে রফিক স্যার আসছিল, উনি বলল আপনি অসুস্থ। আচ্ছা, আপনি রেস্ট নেন, এখন জ্বর আসলে ডেঙ্গু হয়ে যাচ্ছে, সাবধানে থাকবেন। খুশবু কথাটা বলে আইদের কোনো জবাবের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয়। আইদি সেদিকে তাকিয়েই একটা দীর্ঘশ্বাস ফেলে। খুশবু ফোনটা রেখে বারান্দার রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, আমি ওনাকে কেন ফোন দিলাম? উনি অসুস্থ শুনেই বা এত অস্থির কেন লাগছিল? আমি কি কোনোভাবে ওনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? না, মাহিদের মতো দেখতে, এই জন্য হয়তো এমনটা হচ্ছে। মাহিদ আর উনি সম্পূর্ণ বিপরীত একজন মানুষ। মাহিদের সাথে ওনার কোনো তুলনা হয় না। উনি যেটা আমার সাথে করেছে, না, আর ভাবতে ইচ্ছে করছে না। পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে বসে বন্যা খুশবুকে বলছে, দোস্ত, তোর ভাইটা এমন কেন রে? আমাকে একটু পাত্তা দেয় না। তুই জানিস, মেসেঞ্জারে না হলে 100টা সালাম দিয়ে রেখেছি, তাও সিন পর্যন্ত করেনি। কতটা বিনয়ের সহিত সালাম প্রদান করি যাতে তার উত্তরটা অন্তত দেয়, কিন্তু তাও দেয় না। ভাবছি এবার এমন কিছু করব যাতে করে রেগে গিয়েই রিপ্লাই দেয়। বলতে বলতেই একটা মেসেজ টাইপ করে সেন্ড করে দেয় রিদান তালুকদার আইডিতে। খুশবু পাশে থেকে মেসেজটা দেখতেই চোখ বড় বড় করে ফেলে। পরেক্ষণে বন্যার মাথায় চাটি দিয়ে বন্যা নত জানু মুখে বলে, দোস্ত, আমার না লজ্জা লাগছে। খুশবুর এবার ভীষণ হাসি পেয়ে যায়, কিন্তু ভাইকে নিজের সামনে এসে দাঁড়াতে দেখে হাসিটা ভয়ে পরিণত হয়। বন্যা এখনো রিদানকে খেয়াল করেনি। ও মাথা নিচু করে লাজুক হয়ে হাসছে। ওর এই রকম হাসি দেখে রিদানের আরো বেশি রাগ হয়ে যায়। কতটা বেয়াদব মেয়ে, ন্যূনতম লাজ লজ্জা কিছুই নেই। কিভাবে অমন একটা মেসেজ দিল? আচ্ছা, আমাদের কয়টা বেবি হবে? খুশবু ভাইকে সাংঘাতিক রেগে যেতে দেখে ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে বলে, ভাইয়া এসে গেছো? চলো যাওয়া যাক, তোমার অপেক্ষাতেই ছিলাম। রিদান মনে করে খুশবু কিছু জানে না, আর বোনের সামনে এমন একটা বিষয় নিয়ে বোনের বান্ধবীকে কিছু বলা লজ্জাজনক। তাই রিদান নিজের রাগটাকে চেপে গিয়ে হাঁটা ধরে। খুশবু ও ভাইয়ের পেছনে হাঁটা শুরু করে। ওরা চলে যেতেই বন্যার হুঁশ ফেরে। বেচারা এতটাই নিজের ভাবনায় মগ্ন ছিল যে রিদানের আশাটাও টের পায়নি। রিদান হসপিটালের সামনে গাড়িটা সাইড করে ব্রেক করলে খুশবু ভয় পেয়ে যায়। কার কি হলো যে রিদান হসপিটালে নিয়ে আসলো? মায়ের কিছু হয়নি তো? সেদিনের পর থেকে এই 2 দিন তো প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। নিজেকে সবসময় গুটিয়ে রাখে, হয়তো অপরাধ বোধে। খুশবুর ভাবনার মাঝে রিদান গাড়ির ডোরটা খুলে দিলে খুশবু ভাইয়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। রিদান কিছু না বলে বোনের হাতটা ধরে ভেতরে যায়। লিফট থেকে 3 তলায় নেমে ডান দিকে একটা কেবিনে ঢুকে সাদা হসপিটালের বেডে শুয়ে থাকা মানুষটিকে দেখে খুশবু কিছুক্ষণ থমকে গিয়ে সেই দিকে থেকে আস্তে আস্তে ভেতরে ঢোকে। ওদের দেখে আইদ আস্তে করে উঠে বসে, মুখে হাসি টেনে বলে, রিদান ভাই, কষ্ট করে আবার আসতে গেলেন কেন? সামান্য জ্বর, এমনিতেই সেরে যাবে। আম্মু কান্নাকাটি করে হসপিটালে অ্যাডমিট করে দিল। হসপিটালে থাকলে যে কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। এখানে থাকা আমার পক্ষে সম্ভব না, তাও এই সামান্য জ্বরের কারণে। আইদের মা খুশবুকে নিজের কাছে নিয়ে রিদানকে বলে, বেটা, ওর কথা একদম শুনবে না। কখন থেকে সামান্য সামান্য বলেই যাচ্ছে। রাতে প্রায় সেন্সই ছিল না। ওর এই অবস্থা দেখে তোমার আঙ্কেল আর আমি ওই রাতেই হসপিটালে নিয়ে আসছি। আর সামান্য হলে ডেঙ্গু পজিটিভ কিভাবে আসে বলো? আইদের ডেঙ্গু পজিটিভ শুনে খুশবুর সাথে সাথেই আইদের দিকে তাকায়। মুখটা কেমন যেন শুকনো লাগছে।
চুল দাড়ি উস্কো খুস্কো হয়ে অবহেলায় পড়ে আছে। ফর্সা মুখটা কেমন যেন তামাটে বর্ণ ধারণ করেছে। ওইদিকে সব কাজ মিটিয়ে আসছি, ডক্টরের সাথেও কথা বলে আসছি, বাসায় নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না, প্রপার রেস্ট থাকলেই অ্যানাপ। মেহেরিন, এক কাজ করো, আদিবাকে তো এখনো কিছু জানানো হয়নি, ওকে আসতে বলো, কয়েকটা দিন থেকে যাবে। কথাগুলো বলতে বলতে আইদের বাবা ভেতরে এসে খুশবু আর রিদানকে দেখে। রিদান আর খুশবু দুজনেই ওনাকে সালাম দিয়ে উনি সালামের প্রতি উত্তরে বলেন, বেয়াই কি যেন বলার জন্য ফোন দিছিল, পরে আইদের কথা শুনে আর ওই বিষয়ে কিছু বলল না, আবার তোমাদেরও পাঠিয়ে দিয়েছে। খুশবু আমি দুজনেই ভার্সিটিতে ছিলাম, কিছুক্ষণ আগে বাবা ফোন দিয়ে জানালো, তাই খুশবুকে নিয়ে চলে এলাম। রিদানের কথায় আইদ এবার হেসে বলেন, ভালোই করেছো বেটা, আমি আবার মেয়েকে আসার কথা বলতে যাচ্ছিলাম। আহ আমার বৌমাটা তো এসেই গেছে, বৌমা থাকলে আর ছেলের দেখভাল নিয়ে কোনো টেনশন নেই। আইদের বাবা হেসে কথাটা বললে বিনিময়ে রিদানও একটু হাসে। খুশবু কথাটা শুনেই ভয় পেয়ে যায়, ওকে কি এখন ওদের বাসায় যেতে হবে?